আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমরা শিখছিলাম প্রিপোজিশনের ব্যবহার। আর প্রিপোজিশনের বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে, বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে পর্ব করছি। যারা প্রিপোজিশন সম্পর্কে পূর্বের ক্লাসগুলো আমাদের পাও নাই, তারা আই বাটনে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো ক্লাসগুলো, যাতে তোমরা আজকের ক্লাস এবং পরবর্তী প্রিপোজিশনের যে পার্থক্য রয়েছে সেগুলো ক্লাসগুলো সহজে বুঝতে পারো। আমরা আজকে করব ইন, অন, ইনটু এবং অন টু এর ব্যবহার। আমরা ইন এবং অনের স্বাভাবিক সাধারণ ব্যবহার সেগুলো জানি বা পারি, যেগুলো আমরা শিখেছিলাম পূর্বে। আজকে ইন এবং অনের ব্যবহারের সাথে ইনটু এবং অন টু এর ব্যবহারের পার্থক্য নিয়ে আলোচনা করব। আসো আমরা ক্লাস শুরু করি। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে ইন আর অন এর সাথে ইনটু আর অন টু এর ব্যবহারিক পার্থক্য। কি কি পার্থক্য আছে? ইনের সাথে ইনটুর, অনের সাথে অনটুর, এই দুইটো বিষয় নিয়ে আলোচনা করবো। আসো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে ইন এবং অন। ইন মানে ভেতরে বা মধ্যে বা কোনো কিছুতে, অন মানে ওপরে যেটা লেগে আছে বা স্পর্শ করে আছে। সেই ক্ষেত্রে যদিও স্থবিরতা বা স্ট্যাটিক অবস্থা বোঝানো হয়, ইন এবং অন কোনো স্থানে স্থির থাকা অবস্থা বোঝায়, কোনো স্থানে স্থির থাকা অবস্থা বোঝায়। স্ট্যাটিক কন্ডিশন বা স্ট্যাটিক সিচুয়েশন বলতে স্থির অবস্থা বোঝানো হয়। আর ইন এবং অন টু এক স্থান থেকে অন্য স্থানে গমন বা যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ইন বা অন টুর ব্যবহারটা কেমন? এখানে মুভমেন্টের ব্যবহার রয়েছে। মুভমেন্ট বা গতিশীলতা, যেখানে গতিশীলতা বা গতিশীল অবস্থা থাকবে, তার পূর্বে আমরা ইনটু বা অন টু ব্যবহার করব ক্ষেত্র বিশেষে। সব জায়গায় ইনটু আর অন টু ব্যবহার করতে পারবো না। এখানে স্ট্যাটিক অবস্থা ইন এবং অনের ব্যবহার করব। আসো আমরা দেখি, ক্লাস শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এ নাম্বার, উই আর ড্যাশ ইন দ্য গার্ডেন। আমরা বাগানে আছি। তাহলে আমরা বাগানে আছি, এখানে স্থবির অবস্থা বোঝানো হচ্ছে, স্ট্যাটিক কন্ডিশনের কথা বলা হচ্ছে। ফলে এখানে আমরা ইনের ব্যবহার করব। ইন, উই আর ইন দ্য গার্ডেন, আমরা বাগানে রয়েছি। তাহলে বাগানে আছি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ বাইরে থেকে, মাঠ থেকে বা বাসা থেকে বাগানের ভিতরে প্রবেশ করছি না, বরং আমরা বাগানের ভিতরে অবস্থান করছি। স্ট্যাটিক কন্ডিশন বা স্ট্যাটিক সিচুয়েশনের জন্য ইন ব্যবহার করা হলো উই আর ইন দ্য গার্ডেন, আমরা বাগানে আছি। আচ্ছা, বি নাম্বার, মাই মাদার ইজ ইন দ্য কিচেন, মা রান্নাঘরে আছেন। এখানে আমরা ইনটু ব্যবহার করতে পারবো না, অনটু ব্যবহার করতে পারবো। মনে রাখবে, সাধারণত বি ভার্বের পরে ইনটু বা অনটু ব্যবহার করা যায় না। সাধারণত গতিশীল অবস্থা বোঝানো হয়। যদি এখানে বলা হয় যে বেডরুম থেকে কিচেনে যাচ্ছিলেন বা যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা এখানে ইনটু ব্যবহার করতে পারি, কিন্তু এখানে সেই অবস্থা নয়। স্ট্যাটিক কন্ডিশনের জন্য আমরা এখানে ইন ব্যবহার করব। মাই মাদার ইজ ইন দ্য কিচেন। আসলে 3 নাম্বার বলছে দ্য ফিশ ইজ ড্যাশ দ্য প্লেট। এখন একটা ক্ষেত্র আছে এখানে, দ্য ফিশ ইজ ড্যাশ দ্য প্লেট, মাছটি প্লেটের ওপরে রয়েছে। এখন ওপরের ইংলিশ দুইটো ওয়ার্ড আমরা জানি, একটা হলো অন, একটা অন টু। অন টু মানে ওপরে, অন অর্থ ওপরে। তাহলে দ্য ফিশ ইজ ড্যাশ দ্য প্লেট, আমরা এই জায়গায় গ্যাপের জায়গায় কি ব্যবহার করব? অন ব্যবহার করব নাকি অন টু ব্যবহার করব? আসলে দুইটো পার্থক্য নিয়ে আলোচনা করব। দুইটো পার্থক্যের মধ্যে দেখতে পাচ্ছ যে গতিশীলতা বা মুভমেন্ট বলতে অন ব্যবহার করা হয়, স্ট্যাটিক অবস্থা বা স্থবির বা স্থির অবস্থা বোঝাতে অন ব্যবহৃত হয়। সেখানে আমরা যদি অন ব্যবহার করি তাহলে কি অর্থ হবে? আসো দেখি। অন ব্যবহার যদি করি তাহলে কি হতে পারে? দ্য ফিশ ইজ অন দ্য প্লেট, মাছটি প্লেটের ওপরে আছে। এখন
দ্য ফিশ ইজ অন দ্য প্লেট বললে মাছটি যদি তাজা থাকে বা যদি নড়াচড়া করে তাহলে এখানে অন ব্যবহার করতে পারবো না, এখানে ব্যবহার করব অন টু। আর যদি মাছটি মরা অবস্থায় থাকে, যে মাছটি মৃত, তাকে প্লেটের ওপরে রাখা হয়েছে, তাহলে আমরা এখানে অন ব্যবহার করব। দ্য ফিশ ইজ অন দ্য প্লেট, প্লেটের ওপরে রাখা আছে, সেই মাছটি মৃত, অর্থাৎ মাছটি প্লেটের ওপরে কিন্তু মাছটি মৃত। যদি এখানে অন টু ব্যবহার করি, দ্য ফিশ ইজ অন টু দ্য প্লেট, তাহলে মাছটি প্লেটের ওপরে এবং মাছটি জীবিত মানে নড়াচড়া করছে, তাহলে এখানে মাছটিকে জীবিত বা মৃত তৈরি করতে পারে। এখানে দেখো প্রিপোজিশন, অন দিলে মৃত আর অন টু দিলে জীবিত। আসো ডি নাম্বার, দ্য ফিশ ইজ ড্যাশ দ্য প্লেট, এখানে আমরা যদি অন ব্যবহার করি বা অন টু ব্যবহার করি, এখানেও ঠিক এখানে অন বা অন টু ব্যবহার করতে পারি জীবিত বা মৃত অবস্থা বোঝাতে। একই অবস্থা, এখানে একই ধরনের উদাহরণ। আসো সি নাম্বার, দ্য বল ফেল ড্যাশ দ্য ফিল্ড, বল মাঠের মধ্যে পড়ল। ফল মানে পড়া, ফলের পাস্ট টেন্স হলো ফেল। ফল FALL, ফল মানে পতিত হওয়া বা পড়া, এটার পাস্ট টেন্স হলো ফেল, দেখতে পাচ্ছ ফেল। তাহলে দ্য বল ফেল ড্যাশ দ্য ফিল্ড, এখানে তোমাদের একটা বিষয় মনে রাখা দরকার, পুট মানে রাখা, পুশ মানে ধাক্কা দিয়ে প্রবেশ করানো বা ভিতরে ঢোকানো, থ্রো মানে নিক্ষেপ করা, জাম্প মানে লাফানো বা লাফ দেওয়া, ফল মানে পতিত হওয়া। এই 5টি ভার্ব যদি থাকে, সাধারণত চলমান অবস্থা বোঝাতে এই 5টি ভার্ব ব্যবহৃত হয়। এছাড়া আরও অনেক ভার্ব রয়েছে, তো চলমান অবস্থা বোঝানোর জন্য এই 5টি ভার্বের পরে ইনটু ব্যবহৃত হয়। আসো দেখি তাহলে, দ্য বল ফেল ইনটু দ্য ফিল্ড, বল মাঠের মধ্যে পতিত হলো, তার মানে পড়লো। এখানে ফল ইনটু, অর্থাৎ বলটি যখন মাঠের মধ্যে পড়ছিল সেই সময়ের কথা বলা হচ্ছে। এখানে যদি বলা হয় দ্য বল ওয়াজ ফলিং ইনটু দ্য ফিল্ড, বল মাঠের মধ্যে পড়ছিল সেই সময়েও আমরা বলতে পারবো যে বলটি গতিময় ছিল, গতিশীল বোঝাচ্ছে, মুভমেন্ট আছে, রানিং আছে। এখানে যদিও পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে ব্যবহার করা হয়েছে ফলের পাস্ট ফেল, সেখানে তোমাদের মনে রাখতে হবে যে এখানে সিম্পল পাস্টটাকে পাস্ট কন্টিনিউয়াসের মতো ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কারণ তারপরে ইনটু ব্যবহার করা হয়েছে। যখন সিম্পল পাস্টের টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের পরে ইনটু ব্যবহার করব বা অন টু ব্যবহার করব, সেই ক্ষেত্রগুলোতে আমরা জানবো যে ভার্বটির কাজ হচ্ছিল বা চলছে বা হচ্ছে এর অবস্থা। যদি পাস্টে যায়, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা চেঞ্জ করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। আসো দেখি তাহলে, দ্য বল ফেল ইনটু দ্য ফিল্ড, বল মাঠের মধ্যে পড়ছিল, অর্থাৎ সেই সময়কার কথা বলা হচ্ছে যখন বল মাঠে পড়ছিল, এজন্য ফলের পরে ইনটু ব্যবহার করা হয়েছে। আসো এফ নাম্বার, আই থ্রিউ দ্য ট্র্যাশ, ট্র্যাশ মানে তো ময়লা, তোমরা জানো, হতে পারে নোংরা কাগজ বা যে কোনো ময়লা। তো আই থ্রিউ দ্য ট্র্যাশ ড্যাশ দ্য বিন, আমি বিনের মধ্যে ময়লাটি ছুঁড়ে দিলাম, ফেলে দিলাম, রেখে দিলাম। সেই ক্ষেত্রে দেখব যে এখানে থ্রিউ দেওয়া আছে, থ্রিউ আমরা জানি থ্রিউ এর পরে থ্রো, এর পরে ইনটু ব্যবহৃত হয়। তো এখানে ইনটু বলতে পারবো। কেউ যদি এখানে বলে যে স্যার ইন ব্যবহার করলে কি সমস্যা, যদি ইন ব্যবহার করি তবু সেন্টেন্সটি হবে, কিন্তু এখানে থ্রিউ বা থ্রো ভার্বের পরে ইনটু, অর্থাৎ আমি যে সময় ময়লাটি ফেলছিলাম বিনের মধ্যে সেই সময়কার কথা বলা হচ্ছে। আবারও এখানে দেখতে পাচ্ছ থ্রো এর পাস্ট টেন্স থ্রিউ আছে, ফলে এখানে অর্থটা কেমন হবে, আই ওয়াজ থ্রোয়িং দ্য ট্র্যাশ ইনটু দ্য বিন, যে সময়ে ময়লা ফেলছিলাম বিনের মধ্যে ঠিক সেই সময়কার সেই অবস্থার কথা বর্ণনা করতেই ইনটু ব্যবহার করা হয়েছে। আসো জি নাম্বার, শি ওয়েন্ট ড্যাশ দ্য লিফট, আমরা এখানে টু ব্যবহার করতে পারি, এখানে টু ব্যবহার করতে পারি, অথবা দ্যাশ ইনটু ব্যবহার করতে পারি, দুইটি ব্যবহার করতে। যদি গতিশীল অবস্থা বোঝানো, সে চলে গেল, এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করা বা চলে যাওয়া অর্থে, দেখতে পাচ্ছ এক স্থান থেকে অন্য স্থানে গমন করা অর্থে ইনটু বা অনটু ব্যবহার করা হয়। তো এখানে লিফটের মধ্যে চলে গেল বা প্রবেশ করলো, শি ওয়েন্ট ইনটু দ্য লিফট, লিফটের মধ্যে প্রবেশ করলো অর্থাৎ চলে গেল, ভিতরে প্রবেশ করলো লিফটের। এই জন্য এখানে টু না দিয়ে আমরা এখানে ইনটু ব্যবহার করব গতিশীলতার ক্ষেত্রে। এই জন্য
ইনটু ব্যবহার করব। শি ওয়েন্ট ইনটু দ্য লিফট অর্থাৎ লিফটের ভিতরে প্রবেশ করলো। গো ইনটু কারোর ভিতরে প্রবেশ করা, এখানে রানিং অবস্থা অর্থাৎ প্রবেশ করছিল। সিম্পল পাস্টকে পাস্ট কন্টিনিউয়াসের মতো সেন্স করে নিতে হবে, বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে। শি ওয়েন্ট ইনটু দ্য লিফট, লিফটের মধ্যে সে চলে গেল। এক অবস্থা থেকে অন্য অবস্থায় গমন করা বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। এইচ নাম্বার বলছে দে ওয়াকড ড্যাশ দ্য পার্ক, তারা পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছিল। পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছিল, এখানে ওয়াকের পরে ইনটু ব্যবহার করে দিলাম। কেন? এটা সিম্পল পাস্ট আছে, আমরা ধরে নেব পাস্ট কন্টিনিউয়াসের মিনিং। দে ওয়াকড ইনটু দ্য পার্ক, তারা পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছিল, অর্থাৎ যে হাঁটছিল, যে কাজটি যে রানিং ছিল, চলমান ছিল, এই অর্থে ইনটু ব্যবহার করা হয়। আসো পরে বলছে আই নাম্বার, হি জাম্পড ড্যাশ দ্য হর্স ব্যাক, সে ঘোড়ার পিঠে লাফ দিয়ে উঠল। তাহলে লাফ দিয়ে সে ঘোড়ার পিঠে উঠল। হি জাম্পড অনটু দ্য হর্স ব্যাক, এখানে অন টু ছাড়া তো আর বসানোর কিছু নেই। এখানে কেউ যদি অন বসিয়ে দেয় তাহলে হবে কিনা আসো দেখি। যেহেতু জাম্প দিয়ে যাওয়া বা ওঠা অর্থে অন টু ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছু বা কারো পিঠে হতে পারে, এটা তুমি বলতে পারো যে সাইকেলের পিঠে হতে পারে, অথবা মনে করো যে মোটরসাইকেল, যেটাই বলো গাড়ির উপরে, সেই ক্ষেত্রে অন টু ব্যবহার করা হয়। এখানেও জাম্পড অন টু, অর্থাৎ যে সময় সে লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠেছিল সেই সময়কার কথা বলা হচ্ছে, এজন্য জাম্পড অন টু ব্যবহার করতে হবে, সাধারণ অন নয়। উই ক্লাইম্বড অন টু দ্য রোপ। উই ক্লাইম্বড মানে আরোহণ করা, ওঠা। তাহলে উই ক্লাইম্বড অন টু দ্য রুপ। কেউ যদি বলতে পারে উই ক্লাইম্বড আপ দ্য রুপ, আপ অর্থেও এখানে বলা যাবে, বসানো যায়। তবে গতিশীলতা অবস্থা বোঝাতে এখানে পাস্ট সিম্পল আছে, অতএব এটাকে পাস্ট কন্টিনিউয়াস হিসেবে তুমি ব্যবহার করতে পারো। সেন্সটা ধরে নিতে হবে। উই ক্লাইম্বড অন টু দ্য রুপ, আমরা ছাদে উঠছিলাম, সেই সময়কার কথা বলা হচ্ছে, এজন্য অন টু ব্যবহার করতে হবে। তো ইন অন, ইন টু, অন টু এর ব্যবহার আশা করি বুঝতে পারছো। তোমাদের জন্য একটা কুইজের ব্যবস্থা করেছি, সেই কুইজটা তোমরা উত্তর দেবে এবং কমেন্ট বক্সে এসে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। সবার উত্তরে আমি চাই যারা ভিডিওটা দেখছো যে আসলে শিখতেছো কি শিখনি, সেইগুলো একটু জাস্টিফাই করবো, আমি দেখতে চাই। সবার আনসার কামনা করছি। আর আমি এখন এই সেন্টেন্সটি লিখবো, তোমরা মনে রাখবে। আর একটা বিষয় বলে দিই, ইনটুর আর একটা অবস্থা আছে, আর একটার ক্ষেত্রে ইনটু বসে, সেটা হলো যদি এক অবস্থা থেকে আরেক অবস্থাতে কোনো কিছুতে পরিণত করো বা রূপান্তর করো, সেখানেও তোমরা ইনটু ব্যবহার করতে পারবে। আবার বলছি, কোনো কিছুতে রূপান্তর করলে বা পরিবর্তন করলে সেই ক্ষেত্রেও তোমরা ইনটু ব্যবহার করতে পারবে এবং ইনটুর প্রয়োগ আছে। যেমন মনে করো, উদাহরণ দিচ্ছি, মেক দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইনটু নেগেটিভ। তাহলে ইনটু ব্যবহার করলাম কেন? অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে এজন্য। তাহলে অ্যাফার্মেটিভ দেওয়া আছে, সেটাকে তৈরি করতে হবে নেগেটিভ, এই জন্য মেক দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইনটু নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো আশা করি। তাহলে কোনো কিছুতে পরিণত করতে হলেও সেখানে ইনটু ব্যবহার করতে হয়। এখন আমার যে তোমাদের জন্য একটা কুইজ দেব, কুইজটা করে দেবে। আসো দেখি। কুইজ 1, he translated the poem dash বাংলা। she translated the poem dash বাংলা। তিনি ট্রান্সলেটেড মানে ট্রান্সলেট করলেন, অনুবাদ করলেন, দ্য পোয়েম ড্যাশ। আশা করি তোমরা সহজে উত্তর দিতে পারবে। যেভাবে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, ভিডিওটা বারবার দেখো আর লাইক এবং শেয়ার
কমেন্ট করে আমাদের সাথে থাকো। আর অবশ্যই তোমরা অভিমত জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।